নমস্কার বন্ধুরা, ভাল্লুক একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে এসে গেছি চাইল্ড পেডাগোজির একটা নির্দিষ্ট তথ্যের উপরে কয়েকটা এমসিকিউ নিয়ে। যেরকমভাবে আগে আমরা পিয়াজে, কোহেলবার্গ এদের তত্ত্ব নিয়ে কোশ্চেন এনেছিলাম, সেরকম আজকে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি নিয়ে কয়েকটা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন আনা হয়েছে যাতে চ্যাপ্টার ভিত্তিকভাবে কনসেপ্টটা স্ট্রং হয়। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম কোশ্চেন বলছে, বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্বটি, যেটা হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, কে প্রস্তাব করেছিলেন? হাওয়ার্ড গার্ডনার, জাঁ পিয়াজে, লেভ ভাইগটস্কি নাকি রবার্ট স্টার্নবার্গ? অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এ, হাওয়ার্ড গার্ডনার। ঠিক আছে, এবং এই যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কটা? 8টি, তাই না? ওকে, জাঁ পিয়াজেরটা আমাদের কি? জাঁ পিয়াজের আমাদের মনে রাখতে হবে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি ছিল তার, বুদ্ধিমত্তা। আচ্ছা, লেভ ভাইগটস্কির কী ছিল? নির্মিতিবাদ, তাই না? নির্মিতিবাদ বা যেটা কনস্ট্রাকটিভিজম আমরা বলি। আচ্ছা, রবার্ট স্টার্নবার্গের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব, ত্রিমাত্রিক তত্ত্ব, ট্রায়ার্কি থিওরি, এইগুলো ছিল। ওকে, তাহলে হাওয়ার্ড গার্ডনার হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2-এ যাব। বলছে, গার্ডনার কত সালে প্রথম তার বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্ব পেশ করেন? 1975, 1983, 1990, 2000? এটা হবে 1983 সাল, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে বইটাই তিনি এটা পাবলিশ করেছিলেন, এই তত্ত্বটা হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড বলে একটা বইতে। ওকে, এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, বোঝানোর কিছুই নাই, তো মনে রেখে দিলেই হয় যে 1983 সাল। ওকে, নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 3, গার্ডনারের মতে বুদ্ধিমত্তাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায়? প্রথম অপশান, আইকিউ দ্বারা পরিমাপ করা একটি একক নির্দিষ্ট বৈশিষ্ট্য, কতগুলি পৃথক ও স্বাধীন ক্ষমতার বৈশিষ্ট্য বা সমষ্টি, সম্পূর্ণভাবে বংশানুক্রমিক এবং পরিবর্তনাতীত, কেবল যুক্তি এবং গাণিতিক দক্ষতার সাথে সম্পর্কিত। তাহলে গার্ডনারের যে বুদ্ধিমত্তার থিওরি, এটাকে তিনি কী পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন? শুধুমাত্র আইকিউ দিয়ে পরিমাপ করব একটা নির্দিষ্ট একমাত্র বৈশিষ্ট্যটা কিন্তু নয়, তার এই জন্য কিন্তু নামটা মাল্টিপল ইন্টেলিজেন্স। তার মানে এটা কিন্তু কতগুলি পৃথক পৃথক এবং আলাদা আলাদা ক্ষমতার সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে এখানে অপশান কিন্তু বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। ঠিক আছে, আর মেন যে ব্যাপারটা, প্রথমে আমাদের ছিল স্পিয়ারম্যানের যেটাকে আমরা বলি 2 ফ্যাক্টর থিওরি বলে একটা তত্ত্ব ছিল। ঠিক আছে, 2 ফ্যাক্টর থিওরি। ওখানে তিনি কি বলেছিলেন যে প্রত্যেক ব্যক্তির মধ্যে জি ফ্যাক্টর কাজ করে আর এস ফ্যাক্টর কাজ করে। এগুলো কি? জি ফ্যাক্টর হচ্ছে একটা সাধারণ বুদ্ধিমত্তা ফর ডেলি কাজ, ঠিক আছে, মানে সবার মধ্যেই এটা কম বেশি থাকে, কমন সেন্স টাইপের। আর এস ফ্যাক্টরটা হচ্ছে কোনো বিশেষ বুদ্ধিমত্তা, কোনো স্পেশাল কাজ করার জন্য। ধরুন আমি হকি খেলবো বা বিরাট কোহলি ক্রিকেটে ভালো, মেসি ফুটবলে ভালো, এগুলো কিন্তু এস ফ্যাক্টরের উপর নির্ভর করে, বুদ্ধিমত্তার স্পেশাল ফ্যাক্টরের উপর নির্ভর করে। আর জি ফ্যাক্টরটা হচ্ছে সবাই আমরা জল গড়িয়ে খেতে জানি, সবাই বাস ধরে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল অফিস বা স্কুলে যেতে, কলেজে যেতে জানি, এগুলো হচ্ছে জি ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের গার্ডনার এই সবার যে জি ফ্যাক্টরের একটা একক বুদ্ধিমত্তা রয়েছে ওইটাকে তিনি অস্বীকার করেন। তিনি বলেন সবার মধ্যে এস ফ্যাক্টর, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করার জন্য পৃথক ও স্বাধীন ক্ষমতা রয়েছে, সেগুলো সবের সমন্বয়ে কিন্তু আমাদের মানুষের ব্রেনটা গঠিত। ঠিক আছে, তো অপশান বিটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 চলে যাব, 3 হয়ে গেল, 4 চলে যাব। বলছে 1983 সালে গার্ডনার মূলত কয়টি বুদ্ধিমত্তার কথা প্রস্তাব করেছিলেন? 5টি, 7টি, 8টি নাকি 9টি? এখানে 1983 সালে গার্ডনার 7টি বুদ্ধিমত্তার কথা প্রকাশ করেছিলেন। সেই 7টি বুদ্ধিমত্তা কী কী? এখানে আমি 8টি রেখেছি, কারণ আমরা সবাই জানি যে 8টি, আমি প্রথমে বললাম 8টি, কিন্তু সেটা কিন্তু শুরুতে তিনি প্রস্তাব করেননি, প্রথমে 7টা করেছিলেন। তারপরে 1995 সালে আরেকটা করেন, সেটা কোনটা? ন্যাচারালিস্টিক, যেটা ন্যাচারালিস্টিক, ওকে, যেটা প্রাকৃতিক বুদ্ধিমত্তা, এটা তিনি 1995-তে অ্যাড করেন, দিয়ে 8টা করেন। ওকে, এখানে 8টা বুদ্ধিমত্তা আপনারা এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। এই যে একটা রয়েছে বডি কাইনেস্থেটিক, মানে হচ্ছে যেটা আমাদের দৌড়ঝাঁপ, ঠিক আছে, কোনো নৃত্য করা, এই সমস্ত কাজে লাগে। আচ্ছা, তারপরে ইন্টারপার্সোনাল, মানে অন্য একজন মানুষের কী বলবো, ইমোশানস বোঝা, তার আবেগ বোঝা, সে কী ভাবছে, তার চিন্তাধারা কেমন, সেটা বোঝা। আচ্ছা, ভার্বাল লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত, এটা রয়েছে আমাদের লজিক্যাল ম্যাথামেটিক্যাল, মানে যুক্তিগত, গাণিতিক বা যুক্তিগত হিসাব, এইসব। আচ্ছা, এই যে ন্যাচারালিস্টিক,
নেচার স্মার্ট মানে প্রকৃতি সম্বন্ধে জানা, প্রকৃতির বিভিন্ন জীবজন্তু তাদের ক্যাটাগরাইজ করা, এইসব এই জিনিসটা কিন্তু পরে 1995-তে আসে। আচ্ছা, ইন্ট্রাপার্সোনাল সেলফ স্মার্ট মানে হচ্ছে নিজের কি বলবো সেলফ অ্যাওয়ারনেস থাকা, নিজের আবেগ বুঝতে শেখা, নিজের কোনটা পছন্দ অপছন্দ বুঝতে শেখা, নিজের জন্য কোনটা ভালো বুঝতে শেখা, এইসব। ভিজুয়াল স্পেশিয়াল মানে 3D 2D এই সমস্ত পার্থক্য বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, মিউজিক্যাল হচ্ছে সঙ্গীত, যেটা ছন্দ এই সমস্ত সম্বন্ধে জানা, ঠিক আছে। তো মেন যেটা এখানে আমাদের এই ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল এই দুটো জিনিস কিন্তু গুলিয়ে যায়। ইন্ট্রাপার্সোনালটা সবসময় মনে রাখবো অন্তঃব্যক্তিক, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। ইন্ট্রাটা হচ্ছে অন্তব্যক্তিক বা অন্তর্ব্যক্তিক, যদি আমি সন্ধি করি অন্তর্ব্যক্তিক, আর ইন্টারপার্সোনাল যেটা এটা কিন্তু আন্তঃব্যক্তিক, ঠিক আছে। এই ইন্ট্রাপার্সোনাল যেটা এটা মানে নিজের, আর ইন্টার মানে অন্যের। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন যাচ্ছি 5 নম্বর। যে শিশু সহজেই সংখ্যা, বিন্যাস এবং যুক্তিনির্ভর ব্যাখ্যা বুঝতে পারে তার কোন বুদ্ধিমত্তার প্রাধান্য দেখা যায়? ভাষাগত, যুক্তিগাণিতিক, স্থানিক নাকি দৈহিক গতি সংবেদীয়? আচ্ছা, এখানে বলছে বিন্যাস এবং যুক্তিনির্ভর ব্যাখ্যা বুঝতে পারবে, এখানে বোঝাই যাচ্ছে নাম থেকে যে যুক্তিগাণিতিক, লজিক্যাল, ম্যাথামেটিক্যাল হয়ে যাবে অ্যান্সার, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। যে শিক্ষার্থী বলা বা লেখার ক্ষেত্রে কার্যকরভাবে শব্দ ব্যবহারে অত্যন্ত দক্ষ, তার মধ্যে প্রবলভাবে থাকে আন্তঃব্যক্তিক, এই যে ইন্টারপার্সোনাল, সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা মিউজিক্যাল, ভাষাগত বুদ্ধিমত্তা বা লিঙ্গুইস্টিক, আর প্রাকৃতিক বুদ্ধিমত্তা বা ন্যাচারালিস্টিক। কিসের কথা বলা যে বলা বা লেখার ক্ষেত্রে বলা হয়েছে, তার মানে বলি বা লিখি কোন জিনিসটাকে, ভাষাকে, তাহলে লিঙ্গুইস্টিক হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু বেশি কিছু আমাদের বোঝার আর সেরকম নেই। এই গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি থেকে হয়তো একটা দুটো কোশ্চেন পড়বে, তখন আউট অফ এভরিথিং হঠাৎ করে মনে করতে অসুবিধা হবে। এখানে হয়তো সোজা মনে হতে পারে, কারণ আমি শুধুমাত্র একটা থিওরির উপরে অনেকগুলো কোশ্চেন দিচ্ছি, তাই ইজি লাগতে পারে একটু। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। ত্রিমাত্রিক উপায়ে চিন্তা করার এবং দৃশ্যমান ছবিকে বা রূপকে সঠিকভাবে উপলব্ধি ও পরিবর্তন করার ক্ষমতাকে বলা হয় স্থানিক বুদ্ধিমত্তা বা স্পেশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বললাম যে 3D 2D জ্যামিতিক চিত্র বুঝতে পারা এইসব। অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা, এটা কিন্তু গার্ডেনারের নয়, এখানেই বলে দিচ্ছি এটা গার্ডেনারের নয়, এক্সিস্টেন্সিয়াল যেটা। অন্তর্মুখী বা নিজস্ব বুদ্ধিমত্তা, ভাষাগত বুদ্ধিমত্তা। কি বলেছে? ত্রিমাত্রিক উপায়ে চিন্তা, দৃশ্যমান ছবি, তার মানে কি স্পেশিয়াল 3D 2D এক্ষুনি বলা হলো, স্থানিক বুদ্ধিমত্তা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। একজন নৃত্যশিল্পী বা ক্রীড়াবিদ যিনি সমস্যা সমাধান বা কোনো সৃষ্টিশীল কাজের জন্য দক্ষতার সাথে দৈহিক সঞ্চালন নিয়ন্ত্রণ করেন, তিনি কোন বুদ্ধিমত্তা প্রদর্শন করেন? সঙ্গীত বিষয়ক নাকি দৈহিক গতি সংবেদীয়, মানে যেটাকে আমরা বডি কাইনেস্থেটিক বলি, যুক্তিগাণিতিক নাকি প্রাকৃতিক? নৃত্যশিল্পী ড্যান্সের ক্ষেত্রে বলছে দৈহিক সঞ্চালন করছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লু। তাহলে দৈহিক সঞ্চালনে আমাদের কোন জিনিসটা হতে পারে? দৈহিক গতি সংবেদীয়, বডি কাইনেস্থেটিক, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। ছন্দ, সুরের মাত্রা, সুর এবং সঙ্গীতের সুরমূর্তির প্রতি যে সংবেদনশীল, তার মধ্যে কোনটি প্রবল? সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা, স্থানিক বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা নাকি ভাষাগত বুদ্ধিমত্তা? ছন্দ, সুর মানেই সঙ্গীতের ব্যাপারে, যে সঙ্গীত বলাই আছে এখানে, তো সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। অন্য মানুষদের মনের ভাব ও উদ্দেশ্য বুঝে তাদের সাথে কার্যকরভাবে মিথস্ক্রিয়া করার ক্ষমতা হলো, ওকে, অন্তর্মুখী বা নিজস্ব বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক, প্রাকৃতিক নাকি অস্তিত্ববাদী? অন্তর্মুখী বা নিজস্ব যেটা কোনটা, ওটা ইন্ট্রাপার্সোনাল, তাই না? আর আন্তঃব্যক্তিক যেটা অপরের সাথে, ইন্টারপার্সোনাল। এই দুটো খুব গুলিয়ে যেতে পারে। তাহলে অন্য মানুষের মনের ভাব বলছে, তার মানে অপরের ক্ষেত্রে, তার মানে ইন্টারপার্সোনাল যেটা, এইটা হয়ে যাবে। আর এটা তো নিজস্ব বলাই আছে এখানে, পরীক্ষা কিন্তু এটা নাও বলা থাকতে পারে, আমি দিয়ে দিয়েছি এখানে, টু ইজি, বাট অন্তর্মুখী আর আন্তঃব্যক্তিক এরকম দিয়ে দেবে। ওকে, নেক্সট যাচ্ছে 10 হয়ে গেল। 11। নিজেকে, নিজের অনুভূতি, প্রেরণা এবং আত্মধারণাকে বোঝার ক্ষমতাকে কি বলা হয়? আন্তঃব্যক্তিক, অন্তর্মুখী, ভাষাগত নাকি স্থানিক? নিজেকে বুঝছি, তার মানে নিজস্ব বুদ্ধিমত্তা, যেটা ইন্ট্রাপার্সোনাল, তাই না? বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, প্রশ্ন 12। যে শিশু
গাছপালা, পশু পাখি এবং প্রাকৃতিক পরিবেশ সহজেই চিহ্নিত করতে, শ্রেণীবদ্ধ করতে এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, তারা এখানে কোন বুদ্ধিমত্তার প্রকাশ তাদের মাধ্যমে হয় এটা বলতে চেয়েছে। প্রাকৃতিক বুদ্ধিমত্তা, দৈহিক গতিসংবেদীয় বুদ্ধিমত্তা, অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা নাকি যুক্তিগাণিতিক বুদ্ধিমত্তা? অবশ্যই আমরা কি বললাম, গাছপালা, পশু পাখি, প্রাকৃতিক পরিবেশ, তার মানে প্রাকৃতিক বুদ্ধিমত্তা, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু ইজি ইজি রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র কি হয়, পরীক্ষায় তো আর শুধুমাত্র এখান থেকে কোশ্চেন দেবে না, গোটা রাজ্যের সিলেবাস থেকে দেবে। তো আউট অফ এভরিহোয়ার এনিহোয়ার একটা কোশ্চেন তুলে দিল, তখন একটু সমস্যা হতে পারে। আটটা যে আমাদের থিওরি রয়েছে, কী কী রয়েছে সেগুলো মনে রাখা একটু জরুরি, বিশেষ করে যে দুটো গুলিয়ে যায়, অন্তর্ব্যক্তিক, আন্তর্ব্যক্তিক। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 13। 1995 সালে গার্ডনার তার মূল তালিকার সাথে কোন বুদ্ধিমত্তাটি যোগ করে মোট সংখ্যা 8টিতে উন্নীত করেছিলেন? এক্ষুনি বলা হলো, অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা, প্রাকৃতিক বুদ্ধিমত্তা, আধ্যাত্মিক বুদ্ধিমত্তা নাকি নৈতিক বুদ্ধিমত্তা? এখানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে প্রাকৃতিক বুদ্ধিমত্তা। এটা তিনি এক্সট্রা অ্যাড করেছিলেন, দিয়ে 8টা টোটাল তাদের মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স হয়েছিল। ওকে, নেক্সট যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14। গার্ডনারের তত্ত্ব অনুসারে একজন শ্রেণীকক্ষের শিক্ষকের মূলত কী করা উচিত? একই অভিন্ন পদ্ধতি ব্যবহার করে সমস্ত শিক্ষার্থীকে পড়ানো, একটি মাত্র আইকিউ স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীদের ক্রমানুসার সাজানো, বিভিন্ন বুদ্ধিমত্তাকে সম্বোধন করতে বৈচিত্র্যময় শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করা, কেবল ভাষাগত ও যুক্তিগাণিতিক দক্ষতার উপর মনোযোগ দেওয়া। টোটাল 8টা থিওরি বলেছে, তার মধ্যে লিঙ্গুইস্টিক আর ম্যাথামেটিক্যাল লজিক্যাল দুটো রয়েছে, বাট আরও আলাদা আলাদা তো আছে, তাই এটা হবে না। শুধুমাত্র আইকিউ স্কোরের উপর ভিত্তিতে হবে না, কারণ আমি শুরুতেই একটা কোশ্চেন ছিল যে গার্ডনার কোন পদ্ধতিতে বিশ্বাস করেন তার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটাকে, ওই যে সব আলাদা আলাদা স্পেশাল এবং স্বাধীন ক্ষমতার সমন্বয়, শুধুমাত্র একটা আইকিউর উপর ভিত্তি করে নয়। আচ্ছা, একই অভিন্ন পদ্ধতি ব্যবহার করে সমস্ত শিক্ষার্থীকে, না এটাও নয়, এটাই বিভিন্ন বুদ্ধিমত্তাকে সম্বোধন করে বৈচিত্র্যময় পদ্ধতিতে শিক্ষাদান, এটাই হয়ে যাবে অ্যান্সার। মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স, বিভিন্ন বুদ্ধিমত্তা, তাই না? নেক্সট কোশ্চেন নাম্বার 15-এ চলে যাব। সিটেট পরীক্ষার প্রেক্ষাপটে বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্বের একটি শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত তাৎপর্য হল, প্রতিটি শিশু কেবল একটি নির্দিষ্ট উপায়ে বুদ্ধিমান, অভিজ্ঞতার মাধ্যমে বুদ্ধিমত্তা বিকাশ করা সম্ভব নয়, প্রতিটি শিশুর মধ্যে বুদ্ধিমত্তার একটি অনন্য মিশ্রণ রয়েছে যা বিকাশ করা যেতে পারে, কেবল শিক্ষাগতভাবে শক্তিশালী শিশুদেরই বুদ্ধিমান বলে মনে করা হয়। আচ্ছা, এটা তো নয়, কেবলমাত্র কি শক্তিশালী শিশুদেরকে বুদ্ধিমান বলা হয় না। আচ্ছা, অভিজ্ঞতার মাধ্যমে অবশ্যই বুদ্ধিমত্তা বিকাশ করা সম্ভব, এটাও ভুল। প্রতিটি শিশু কেবল একটি নির্দিষ্ট উপায় না, এই যে বুদ্ধিমত্তার একটি অনন্য মিশ্রণ রয়েছে, মিক্সচার, অনেকগুলো জিনিস থাকলেই তো তার মিক্সচার হয়, তাই না? এবং যেটা কিন্তু চর্চার মাধ্যমে বিকাশ করা যেতে পারে, তাই অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট। ওকে, নেক্সট 16। শিক্ষক যখন ক্লাসে দলগত প্রজেক্ট এবং সহপাঠীদের সাথে আলোচনার সুযোগ প্রদান করেন, তখন কোন বুদ্ধিমত্তাটি সবচেয়ে বেশি সক্রিয় হয়? আচ্ছা, দলগত প্রজেক্ট এবং সহপাঠীদের আলোচনা। ওকে, তাহলে আন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা, অন্তর্মুখী বা নিজস্ব, প্রাকৃতিক বুদ্ধিমত্তা, স্থানিক বুদ্ধিমত্তা, কোনটা হয়ে যাবে অ্যান্সার? দলগত প্রজেক্ট করছি মানে সহপাঠীদের সাথে আলোচনা করছি, মানে অন্যের চিন্তাভাবনা, ফিলোসফি বোঝার চেষ্টা করছি, তার মানে কি, যেটা আমাদের ইন্টারপার্সোনাল, আন্তর্ব্যক্তিক, তাই না? এই আন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা, এটা হয়ে যাবে অপশান। ওকে, কোশ্চেন নাম্বার 16 হয়ে গেল, 17 হবে এবার। জীবন, মৃত্যু এবং অস্তিত্ব সম্পর্কিত গভীর প্রশ্নগুলি অনুধাবন করার ক্ষমতা সংক্রান্ত একটি আনুমানিক নবম বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে, যা গার্ডনার আলোচনা করেছিলেন কিন্তু পুরোপুরি নিশ্চিত করেননি। তাকে বলা হয় অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা, নৈতিক বুদ্ধিমত্তা, আধ্যাত্মিক বুদ্ধিমত্তা নাকি আবেগীয় বুদ্ধিমত্তা? আচ্ছা, জীবন, মৃত্যু, অস্তিত্ব সম্পর্কে, যে অস্তিত্ব রয়েছে না, টু ইজি, অস্তিত্ববাদী বুদ্ধিমত্তা, এটা কিন্তু গার্ডনার আলোচনা করেছিলেন কিন্তু পুরোপুরি তিনি নিশ্চিত করেননি, তাই আমি বলেছিলাম এটা গার্ডনারের মধ্যে, মানে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির মধ্যে নয় আদৌ, এটা অন্য একজনের প্রস্তাব করা, ঠিক আছে? ওকে, নেক্সট চলে যাব 18। গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্বটি প্রায়শই বুদ্ধিমত্তার কোন ঐতিহ্যগত ধারণার সাথে বিপরীত হিসেবে দেখা হয়? মানে কোনটাকে সাপোর্ট করে না, সোজা কথা। আবেগীয় লব্ধি, আইকিউ পরীক্ষা দ্বারা পরিমাপ করা একক সাধারণ বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা নাকি সংহত বা স্ফটিক বুদ্ধিমত্তা? আচ্ছা, কোনটার সাথে বিপরীত কোনটার সাথে? আইকিউ পরীক্ষা দ্বারা পরিমাপ করা একক সাধারণ বুদ্ধিমত্তা, একক ব্যাপারটার সাথে কিন্তু আমরা আসবো না, মাল্টিপল, বিভিন্ন, একক নয়, ইউনিক নয়, ঠিক আছে? এবং আইকিউ যে পছন্দ নয় গার্ডনারের, এটা অনেকগুলো দু একটা আগেও কোশ্চেন রয়েছে যে আইকিউ পরিমাপের ক্ষেত্রে আমরা এটা দেখব না, আবেগকে কিন্তু দেখা হয়। আচ্ছা,
সামাজিক বুদ্ধিমত্তাকে অবশ্যই রয়েছে, এটা দেখা হয়, এর মধ্যেই রয়েছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির মধ্যে। তো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি গার্ডনারের প্রস্তাবিত 8টি বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত নয়? আবেগীয় বুদ্ধিমত্তা, সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা, দৈহিক গতিসংবেদীয় বুদ্ধিমত্তা, প্রাকৃতিক। এই তিনটা তো রয়েছে, মিউজিক্যাল, বডি কাইনেস্থেটিক, ন্যাচারালিস্টিক। আবেগীয়টা নয়, এটা গার্ডনার বলেননি। ওকে, নেক্সট আজকে শেষ কোশ্চেন। সিটেটের জন্য বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্বটি একজন শিক্ষককে মূলত যেভাবে সাহায্য করে। ওকে, বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্বটি শিক্ষককে কীভাবে সাহায্য করে? শিক্ষার্থীদের চিহ্নিত করতে এবং স্থায়ীভাবে শ্রেণীবদ্ধ করতে, বৈচিত্র্যময় শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও পৃথকীকরণ শিখন অভিজ্ঞতা রূপায়ণ করতে, মূল্যায়নের প্রয়োজনীয়তা দূর করতে, আচ্ছা কেবল মেধাবী শিক্ষার্থীদের উপর শিক্ষাদান সীমাবদ্ধ রাখতে। এটা তো নয়। আচ্ছা, আমাদের বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্বে কী বলা হয়েছে যে শিক্ষার্থীদের আলাদা 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 বিষয়ে বুদ্ধিমত্তা থাকতে পারে। কেউ মিউজিকে ভালো, কেউ ড্যান্সে ভালো, কেউ ম্যাথামেটিক্সে ভালো, কেউ ভাষায় ভালো। ওই জন্য তো আলাদা আলাদা স্পেশাল বুদ্ধিমত্তা, কারোর মধ্যে কোনোটা একটা প্রকট হয়। তো ওই জন্য বৈচিত্র্যময় শিক্ষার্থীদের আমরা পরিচিতি করব এবং তাদের সবাইকে কিন্তু অন্তর্ভুক্তি করাবো একটা ক্লাসে। আলাদা আলাদা শিক্ষার্থীকে নিয়ে একটা ক্লাসে বসানোই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ টিচিং, তাই না? এবং তাদেরকে একসাথে নিয়ে আমরা কিন্তু বিকাশে সাহায্য করব, ঠিক আছে? এবং প্রত্যেকের জন্য যে আলাদা আলাদাভাবে শিক্ষণ অভিজ্ঞতা রূপায়ণ করবো। তাই অপশান বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানেই আজকে আমাদের ক্লাসটি শেষ হলো। মানে খুবই একটা ছোটো টপিকের উপর ক্লাস ছিল, তাই 20টা কোশ্চেন এনেছিলাম। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাল্লুক একাডেমির তরফ থেকে স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।